হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের দ্বীপে যাওয়ার কথা স্বীকার করেছেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। বুধবার অনুষ্ঠিত শুনানিতে সেখানে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। কমিটির ডেমোক্রেটিক সদস্যরা দাবি করছেন লাটনিক সত্য গোপন করছেন এবং তার দেয়া বয়ান হাস্যকর ও বিভ্রান্তিকর। একই সাথে লাটনিকের মতো মিথ্যাবাদীকে কমার্স ডিপার্টমেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে সম্পর্কের তিক্ততা নিয়ে দীর্ঘদিন ধরেই আত্মপক্ষ সমর্থন করে আসছিলেন কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক। তিনি দাবি করেছিলেন অনেক আগেই এপস্টিনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। কিন্তু বুধবার হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এবার লাটনিক স্বীকার করেছেন তিনি এপস্টিনের দ্বীপে গিয়েছিলেন। এই সফরের কারণ জানতে চাওয়া হলে লাটনিক একে অব্যক্ত বা ব্যাখ্যাতীত বলে বর্ণনা করেন। অর্থাৎ কেন সেখানে গিয়েছিলেন তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেট সদস্যরা লাটনিকের এই বয়ানে মোটেই সন্তুষ্ট নন। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিকের সাক্ষ্য গ্রহণ শেষে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়াম সাংবাদিকদের জানান, সময়ের হিসাব করে লাটনিক ইচ্ছামতো স্মৃতি ভুলে যাওয়ার নাটক করেছেন। তিনি বলেন, লাটনিক দাবি করেছিলেন 2005 সালেই তিনি এপস্টিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, অথচ 2012 সালেও তিনি সপরিবারে সেই দ্বীপে লাঞ্চ করতে গিয়েছিলেন। যখন তাকে ফ্লাইটের নথি এবং ছবির প্রমাণ দেখানো হলো, কেবল তখনই তিনি এটি স্বীকার করেছেন। এপস্টিন যে স্থানে কম বয়সীদের উপর যৌন নির্যাতন চালিয়েছেন সেখানেই লাটনিক নিজের সন্তানদের নিয়ে ফুর্তি করে এসেছেন জানিয়ে সুব্রামানিয়াম তার পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, দেশের মানুষ এমন মিথ্যাবাদী কমার্স সেক্রেটারি চায় না। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি বলেন, লাটনিকের মতো এমন মিথ্যাবাদী আগে আর কখনো দেখেননি। তার পদত্যাগ দাবি করে তিনি বলেন, এপস্টিনের অপরাধের সাথে লাটনিকের যোগসাজশ বিষয়ে তদন্ত হওয়া জরুরি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না লাটনিকের সাক্ষ্যের তীব্র সমালোচনা করেছেন। তার মতে, লাটনিকের বক্তব্য ছিল অত্যন্ত অসংলগ্ন। তিনি বলেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওটি দেখতেন তবে তিনি আজই লাটনিককে বরখাস্ত করতেন। তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, অসংলগ্ন কথা বলছিলেন এবং ভাষাকে এমনভাবে ব্যবহার করছিলেন যা সাধারণ কাণ্ডজ্ঞানকে হার মানায়। যদিও হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার লাটনিকের পক্ষ নিয়ে কথা বলেন এবং তার সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, কমার্স সেক্রেটারি এখানে স্বেচ্ছায় এসেছেন। তিনি ঘন্টার পর ঘন্টা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তার আগের বক্তব্যে যেসব অস্পষ্টতা ছিল তা স্পষ্ট করেছেন। এপস্টিনের নেটওয়ার্ক নিয়ে তদন্তে লাটনিক যথেষ্ট সাহায্য করেছেন বলেও জানান তিনি। 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠার এপস্টিন নথির তদন্তে এখন পর্যন্ত লাটনিকের অবস্থান সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়েছে। কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে সম্পর্ক নিয়ে এই প্রথম ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা কংগ্রেসে সাক্ষ্য দিলেন। এখন দেখার বিষয় হোয়াইট হাউস লাটনিকের সাক্ষ্য এবং ডেমোক্রেটদের দাবি প্রসঙ্গে কী অবস্থান নেয়। সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। বুধবার টার্নার এন্টারপ্রাইজের বরাত দিয়ে 87 বছর বয়সী এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিএনএন। 2018 সাল থেকে তিনি ডিমেনশিয়ায় ভুগছিলেন। দূরদর্শী এই উদ্যোক্তার হাত ধরেই বিশ্ব সংবাদ মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল 24 ঘন্টার নিউজ নেটওয়ার্ক সিএনএন। মাউথ অব দ্য সাউথ এবং ক্যাপ্টেন আউটরেজাস নামে পরিচিত টেড টার্নার এমন এক মিডিয়া সাম্রাজ্য করেছিলেন যা শুধু কেবল নিউজকে নয়, সংবাদ প্রচারের ধারণাকেই চিরতরে বদলে দেয়। তিনি ছিলেন একাধারে চ্যাম্পিয়ন, পরোপকারী এবং পরিবেশবাদী। তবে টেডের বেড়ে ওঠা সহজ ছিল না। 1938 সালে ওহাইওর সিনসিনাটিতে জন্ম নেওয়া টেডকে মাত্র 4 বছর বয়সে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। টেডের ছোট বোন, যাকে তিনি প্রচন্ড ভালোবাসতেন, মাত্র 17 বছর বয়সে লুপাস রোগে মারা যান। এর 2 বছর পর বাবার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় ব্রাউন ইউনিভার্সিটি থেকে ঝরে পড়েন ধ্রুপদী সাহিত্যের এই শিক্ষার্থী। পরবর্তীতে বাবার বিলবোর্ড কোম্পানিতে ক্যারিয়ার শুরু করলেও ট্র্যাজেডি তার পিছু ছাড়েনি। বাবা আত্মহত্যা করলে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন টেড। টেড পারিবারিক ব্যবসার হাল ধরেন এবং শোক কাটাতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দেন। কাজের ফাঁকে টেড তার প্রিয় খেলা সেলিং এ মন দেন। সেখানেও তিনি সফল হন এবং আমেরিকা কাপ জিতে চ্যাম্পিয়ন হন। ব্যবসা তো একই জেদ ধরে 1970 সালে অ্যাটলান্টার একটি ধুঁকতে থাকা ইউএইচএফ স্টেশন কেনেন টেড। সেটিকে স্যাটেলাইট প্রযুক্তিতে রূপান্তর করে নাম দেন WTBS, যা পরবর্তীকালে দেশের প্রথম সুপার স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে।
তবে শুরুতে তার কন্টেন্টের প্রয়োজন ছিল, তাই তিনি অ্যাটলান্টা ব্রেভস বেসবল দলটি কিনে নেন এবং দেশ জুড়ে তাদের খেলা সম্প্রচার করেন। ব্রেভসকে আমেরিকার টিম বানিয়ে 1995 সালে ওয়ার্ল্ড সিরিজ জেতেন টেড। তবে সুপারস্টেশনের পর তার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় 24 ঘন্টার নিউজ চ্যানেল। 1980 সালের 1 জুন সিএনএন তার প্রথম সম্প্রচার শুরু করে। প্রতিষ্ঠানটি লাভজনক হতে সময় লেগেছিল 5 বছর। সমালোচকরা একসময় একে চিকেন নুডল নিউজ বলে উপহাস করতেন, কিন্তু উপসাগরীয় যুদ্ধ সিএনএনকে কাঙ্ক্ষিত সম্মান এনে দেয়। প্রথমবারের মতো টেলিভিশনে যুদ্ধ সরাসরি সম্প্রচারিত হয় এবং সেটি ছিল কেবল সিএনএন-এ। তিনি বিশ্বের প্রতিও যত্নশীল ছিলেন। 10 বছর ধরে তিনি জাতিসংঘকে দান করেন $1 বিলিয়ন। ব্যক্তিগত জীবনে 2 বার বিবাহ বিচ্ছেদ এবং 5 সন্তানের বাবা টেড শেষ পর্যন্ত খুঁজে পান জেন ফন্ডাকে, কিন্তু 1996 সালে তিনি তার নেটওয়ার্কগুলো টাইম ওয়ার্নারের কাছে প্রায় $8 বিলিয়ন বিক্রি করে দেন। 5 বছর পর টাইম ওয়ার্নার যখন AOL এর সাথে একীভূত হয়, তখন সিএনএন থেকে বাদ পড়ে যান টেড। এভাবে টেড তার গড়া সাম্রাজ্য এবং জীবনের ভালোবাসা উভয়কে হারান। 10 বছরের দাম্পত্য জীবনের পর তিনি এবং জেন আলাদা হয়ে যান, কিন্তু টেড কখনো দমে যাননি। তার জীবনের শেষ লক্ষ্য হয়ে দাঁড়ায় পৃথিবীকে বাঁচানো। তিনি গড়ে তোলেন UN ফাউন্ডেশন এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ। টেডের 80তম জন্মদিনের আগে টেড প্রকাশ করেন তিনি লুই বডি ডিমনেশিয়া নামক এক জটিল রোগে আক্রান্ত। জীবনের শেষ বছরগুলোতে তিনি যাপন করেছেন একান্ত ব্যক্তিগত মুহূর্ত নিজের খামার আর পরিবারের সাথে। সুস্থ গণতন্ত্রের জন্য জাস্টিস ডিপার্টমেন্ট ও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা অপরিহার্য বলে মনে করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জনপ্রিয় সঞ্চালক স্টিফেন কোলবেয়ারকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ওবামা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা গণতন্ত্রের জন্য বড় হুমকি। তিনি আরও বলেন, নিজের নির্বাচনী প্রচারণায় মোটা অঙ্কের অনুদান দেয়া ব্যক্তিদের ক্ষমা করার ক্ষমতা প্রেসিডেন্টের থাকা উচিত নয়। বর্তমানে প্রেসিডেন্ট হওয়ার মানদণ্ড অনেক নিচে নেমে গেছে বলেও মন্তব্য করেন ওবামা। শিকাগোতে নবনির্মিত ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সাক্ষাৎকার নেন জনপ্রিয় সঞ্চালক স্টিফেন কোলবেয়ার। দীর্ঘ সাক্ষাৎকারে প্রেসিডেন্টের ক্ষমতার সীমাবদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন ওবামা। কোন ক্ষমতাগুলো প্রেসিডেন্টের থাকা উচিত নয়? কোলবেয়ারের এমন প্রশ্নের জবাবে ওবামা বলেন, তিনি ক্ষমতায় থাকাকালীন আইনসম্মত হওয়া সত্ত্বেও কিছু বিষয় কখনো অনুসরণ করেননি। তার মধ্যে অন্যতম হলো হোয়াইট হাউস বা প্রেসিডেন্টের দপ্তর থেকে কখনোই অ্যাটর্নি জেনারেলকে কাউকে অভিযুক্ত বা বিচার করার নির্দেশ দেওয়া উচিত না। তার মতে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের ব্যক্তিগত আইন উপদেষ্টা নন, বরং তিনি জনগণের আইনজীবী। জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গণতন্ত্রের জন্য বড় হুমকির মুখে বলে মন্তব্য করেন তিনি। একইভাবে সামরিক বাহিনীর ক্ষেত্রেও সতর্কবার্তা উচ্চারণ করেন ওবামা। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে কখনোই কোনো ব্যক্তির অনুগত বাহিনী হিসেবে বিবেচনা করা উচিত না। সামরিক বাহিনীর সদস্যদের সব সময় দেশের সংবিধান এবং জনগণের প্রতি আনুগত্য থাকা উচিত। ওবামা আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট পদে থাকাকালীন কোনো ব্যক্তিগত ব্যবসা থাকা উচিত নয়, যেখানে বিদেশি সংস্থা বা অন্যরা বিনিয়োগ করতে পারে। ইরানের সঙ্গে আমেরিকার চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, চুক্তির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জানান, গত 24 ঘন্টায় ইরানের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। বুধবার হোয়াইট হাউসে সামরিক বাহিনীর সদস্যদের মায়েদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠানের শুরুতেই মা ও সন্তানের বন্ধন এবং জাতির প্রতি সেনা পরিবারগুলোর আত্মত্যাগের কথা স্মরণ করেন মেলানিয়া। এরপর বক্তব্যে এসে ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এই বিষয়ে আমেরিকা খুবই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি। It's going very smoothly and we'll see what happens. They want to make a deal, they want to negotiate. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারির পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তার মতে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক চাপে তেহরান এখন সমঝোতার পথ খুঁজছে। In particular, the Iranians, they're not getting anything through one way or the other, so they're out of business.
And we'll see whether or not they are agreeing. এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরো বলেন ইরানের সব ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে আমেরিকা। Extracting the uranium from Iran. Yeah, we're going to get it. How will you get it, sir? We're going to get it. আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন সম্প্রতি আমেরিকান একটি এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্য করে ইরানের ছোড়া 111টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করা হয়েছে। মহাকাশ গবেষণায় চায়না ও রাশিয়ার চেয়ে আমেরিকা এখন অনেক এগিয়ে দাবি করে স্পেস ফোর্সকে দেশের অন্যতম শক্তিশালী শাখা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। একই দিনে ওভাল অফিসে বিশ্বখ্যাত 4 ইউএফসি ফাইটারের সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প। সেখানে তিনি ঘোষণা দেন আগামী 14 জুন হোয়াইট হাউসের সামনে একটি বিশেষ ইউএফসি ফাইট অনুষ্ঠিত হবে। Best 4 fighters standing right behind me and all champions. And it's going to happen right in front of the White House. Here's a picture. I think a lot of people haven't seen this yet. এই সময় প্রেসিডেন্ট জানান গত 24 ঘন্টায় ইরানের সাথে আমেরিকার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। They want to make a deal. We've had very good talks over the last 24 hours. And it's very possible that we'll make a deal. Yeah, please. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।